পাকিস্তানের শর্ট রেঞ্জ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল টাইপ, যেটা কিছুক্ষণ আগেই কর্নেল চৌধুরী বলছিলেন, হাতাফ আবদালি, একদম এটা শর্ট রেঞ্জ মিসাইল, যে এর ওয়ারহেড নিউক্লিয়ার ওয়ারহেড হতে পারে। তারপরে গজনভি, এটাকে হাতাফ 3 বলে, এগুলো আমি একটু আগে দর্শকদের বললাম। তারপর আছে শাহিন 1 আলফা, এটা 1A লিখেছে, এটাকে হাতাফ 4 বলে। এগুলো প্রত্যেকটা শর্ট রেঞ্জ মিসাইল which is between 250 কিলোমিটার টু 500 কিলোমিটার। প্রত্যেকটা ভারতবর্ষে যে কোনো শহরে আপ টু দিল্লি ফেলতে পারে, যে কোনো জায়গা থেকে এই টেল থ্রু দিয়ে। সারফেস টু সারফেস মিসাইল নাসার, এটাকে হাতাফ 9 বলা হয়। সো দিস এটা হচ্ছে NASR, দিস ইজ এটা লেটেস্ট এদের মিসাইল যেটা টেস্টেড, which is near about 500 to 550 কিলোমিটার। আর এগুলো প্রত্যেকটা নিউক্লিয়ার ওয়ারহেড নিতে পারে, এটা হচ্ছে হাতাফ 9 একদমই। এবং এগুলো কোথায় প্লেস করা রয়েছে সেই ছবিও আমাদের হাতে রয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি। এরপর মিড রেঞ্জ যে ব্যালিস্টিক মিসাইল গুলো রয়েছে পাকিস্তানের, সেটাও একবার একটু দেখিয়ে দিই। ঘড়ি মিডিয়াম রেঞ্জ মানে অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 1,500 থেকে 2,000 কিলোমিটার যেতে পারবে। ধরো উত্তরপ্রদেশের প্রত্যেকটা এরিয়া ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল, অথবা মধ্যপ্রদেশ, মানে দিল্লি ক্রস করতে পারে। এগুলো হচ্ছে প্রত্যেকটা মিডিয়াম রেঞ্জ। শাহিন 2 যেটা দেখিয়েছে, এটা হচ্ছে হাতাফ 6 বলে, হাতাফ 6। ঘৌরি আছে যেটা হাতাফ 5। সো শাহিন 3 আছে, এটাও মিডিয়াম রেঞ্জ। এবং এরপর একটা MIVR আবাদিল আছে, MIRV। এটা হচ্ছে যেটা একটা মিসাইলের ওয়ারহেড থেকে মাল্টিপল ওয়ারহেড হয়ে যাবে। এটার কথা আমরা যদি ওই শিজিল মিসাইল যদি মনে থাকে, যে ইরান যেটা মেরেছিল শিজিল, ওটাও কিন্তু MIRV ছিল। এই MIRV হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস মানে একটা মিসাইলের ওয়ারহেড থেকে অনেক ওয়ারহেড হয়ে যাবে এবং অনেক টার্গেট মারতে পারবে। সেগুলো MRV আবদালি, এটা আন্ডার টেস্টিং। লেটস হোপ মানে এটা ওরা এটাকে আরো করছে। সো এই মিডিয়াম রেঞ্জ মিসাইল আছে, এবং ওদের কাছে কিন্তু একটা লং রেঞ্জ মিসাইলও ওরা কিন্তু করছে। এবং ICBM এর কথা আমরা কথাই বললাম, প্রসেস তো চলছেই। এরপরে আপনাদের দেখাবো যে পাকিস্তানের যে এয়ারফোর্স, সেই এয়ারফোর্স কিভাবে অ্যাটাক করতে পারে তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখাবো। পাকিস্তানের বায়ুসেনা কিভাবে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে বা ডেলিভার করে। এই প্লেনগুলো ওদের কাছে আছে স্বপন F-16 অথবা মিরাজ 3 আর মিরাজ 5। এই মিরাজ 4, আমার মনে হয় এটা মিরাজ 5 হবে না, মিরাজ 4 হবে। এই যুদ্ধ বিমানগুলো কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে, যে মিসাইলগুলো লঞ্চ করবে ফ্রম এয়ার টু সারফেস ফ্রম দিস এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট। এগুলো প্রত্যেকটা কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। এবং যে এয়ারবেস গুলো প্রথমে আমরা দেখালাম, সেই এয়ারবেসে কিন্তু এই এয়ারক্রাফট গুলো রাখা আছে, মাসরুর থেকে এবং আরো 3টে এয়ারবেস আছে যেখানে এগুলো রাখা আছে। এই F-16 এর আমরা যতদূর জানি 24টা লঞ্চার ওদের কাছে আছে, মানে 24 লঞ্চার ইতিমধ্যে ওদের কাছে আছে, যেখান থেকে ওরা লঞ্চ করতে পারে। এর রেঞ্জ হচ্ছে অ্যাবাউট 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার। তার সঙ্গে মিরাজের ওদের প্রায় 12টা লঞ্চার আছে, মিরাজ 3 and মিরাজ 4, 12টা লঞ্চার আছে। তার যে ডিস্টেন্স হচ্ছে 2100 কিলোমিটার, 2100 কিলোমিটার। তো এগুলো প্রত্যেকটাই মিডিয়াম রেঞ্জ মিসাইল, যেটা এয়ার টু সারফেস করতে পারে, নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। বেশ, এরপরে আমরা আরো কিছু প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব ভালো করে দেখবেন। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, যেটা কর্নেল চৌধুরীর সঙ্গে আলোচনা হচ্ছিল, যে এই মুহূর্তে কোথায় কোথায় নিউক্লিয়ার প্ল্যান্ট বানাচ্ছে পাকিস্তান, যে জায়গাগুলো সম্পর্কে সারা বিশ্ব হয়তো অবগত নয়। এই দেখুন, গাডওয়াল, কাহুতা। আমি একটু বলে দিই, কাহুতা এন্ড গাডওয়াল এটা কিন্তু ওই যা ইরান করছে এই জায়গাটা এবং গাডওয়াল, এই দুটোই বোথ আর ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে। এবং এই ইউরেনিয়াম এনরিচমেন্ট যখন পিওর হবে টু আপ টু 60%, এরা কিন্তু সেটা ওয়েপনাইজ করবে আর নিউক্লিয়ার বানাবে। যদি ইরান করে এত শোরগোল, এত হাল্লা, কিন্তু এরা ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত। আমার একটা প্রশ্ন এখানে, যে
এই ইরানের যে নিউক্লিয়ার এনরিচমেন্টের সময় সব থেকে বেশি, মানে এটা তো আমরা দেখতে পেয়েছিলাম IAEA তারা সবার আগে সওয়াল করেছিল, তো এক্ষেত্রে পাকিস্তানও তো ঠিক একই কাজই করছে, তাহলে IAEA কেন এখানে সরব হচ্ছে? কারণ ওই আমি বলছি দুই অনাথ বাচ্চা বাংলাদেশ এবং পাকিস্তানের মাথায় হাত আছে সেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প, কারণ সে চায় পাকিস্তানের বায়ু, স্থল এবং তার আকাশ, যেটা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী নিয়ে বিভিন্ন দেশে অ্যাটাক, যেটা ইরানে করলো, এবং ওই জন্য পাকিস্তানের নিজেদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ছেড়ে একটা আর্মি চিফকে ডেকে মধ্যাহ্নভোজ করলো। তো তার পেছনে কোনো ফন্দি হবে, কার পেছনে কোনো মোটিভ হবে? কোন দেশের একটা আর্মি চিফকে প্রেসিডেন্ট অফ আমেরিকা তার সঙ্গে মধ্যাহ্নভোজ করে না। এই জন্যই গাদওয়াল এন্ড কাহুতাতে এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম করছে, যেটা ওয়েপেনাইজ করতে পারে। এবং ভারত আমার মনে হয় সময় এসেছে, যেমন ইসরায়েল ইরানকে আটকাচ্ছে এবং তার পাশে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে, এইখানে আমরা ভারত হিসেবে, কারণ আলটিমেটলি এটা আমার সেলফ ডিফারেন্স, যদি ইসরায়েল নিজের সেলফ ডিফারেন্স দেখতে পারে, ভারত কেন দেখতে পারে না? কারণ এটা আমার মানুষ, আমার 140 কোটি মানুষের ব্যাপার, আমার রাষ্ট্রের ব্যাপার, আমার সার্বভৌমত্বের ব্যাপার, সেখানে আমি কেন কথা বলবো না? একদমই তাই। ঠিক এই জায়গা থেকেই ভারত কিন্তু নিজেদের ডিফেন্সের জন্য তারা কিন্তু যা প্রয়োজনীয় সেটা করতেই পারে নিজের রক্ষার জন্য। গীতায় বলেছে না যে নিজের রক্ষার জন্য, নিজের পরিবারের রক্ষার জন্য যদি কাউকে খতম করা হয় তাহলে সেটা খুন নয়, সেটা হত্যা নয়, সেটাকে বধ বলা হয়। আর ভারত যদি নিজের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষও তো ভারত একটা পুরো ফ্যামিলি, এই ফ্যামিলির রক্ষার জন্য ভারত যদি অ্যাকশন নেয় তাহলে সেটা হবে বধ। আমরা কিন্তু সেটাও করতে পারি, অপারেশন সিন্দুর সেটা প্রমাণ করে দেখিয়েছে। এরপরে আপনাদের দেখাবো যে ভারতের নিঃশব্দ শত্রু যারা বিভিন্ন সময় সরাসরি কিন্তু কোনো রকমভাবে কোনো কথা বলে না, কিন্তু নিঃশব্দে তারা ভারতের বিরুদ্ধে প্ল্যান সাজিয়ে যায়, সেই চীন আর পাকিস্তানের বন্ধুত্ব যে সর্বজন বিদিত, কতটা অটুট সেটা আমরা জানি। চীন আর পাকিস্তান মিলে কি করছে সেটাও এবারে আপনাদের দেখাবো। চীনের নতুন বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে নিউক্লিয়ারে পাকিস্তানের অস্ত্র, মানে 1200 মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। কর্নেল চৌধুরী, আমরা যদি মানে প্রাথমিকভাবে যদি দেখি, খরচটা দেখো 4.8 বিলিয়ন ডলার, মানে যে একটা ভিখারি রাষ্ট্র যার মানে আটার জন্য পেছনে লোক দৌড়োয়, সেই রাষ্ট্রকে 4.8 বিলিয়ন ডলার দিয়ে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেখানে বলছে যে পাওয়ারের জন্য বানাচ্ছে। আলটিমেটলি আমরা জানি কোথাও না কোথাও চীন কিন্তু তাদের টেকনোলজি ট্রান্সফার করে পাকিস্তানকে হেল্প করছে টু ওয়েপেনাইজ নিউক্লিয়ার ওয়েপেন, এবং এইটা একমাত্র তার শত্রু, একমাত্র ডিটারেন্স এই কমপ্লিট ইসলামিক কান্ট্রির মধ্যে ওরা যে নিজের কলার তুলে পাকিস্তান গড়ে, তার একমাত্র ডিটারেন্স মানে হচ্ছে ভারতের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভারত এইবার চুপ করে থাকার সময় নয়। সো উই হ্যাভ টু রিলুক আর ফরেন ডিপ্লোমেসি অ্যান্ড পলিসি টু। যখন পুরো অন্যান্য রাষ্ট্র, ইসরায়েল দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমস্ত জড়িয়ে গেছিল যখন আমরা অপারেশন রাইজিং লাইন দেখলাম, তো সেইখানে আমাদের যখন অপারেশন সিন্দুর হলো, আমরা কিন্তু একা লড়েছি,